আমাদের গ্রামখানি ছবির মতন মাটির তলায় এর ছড়ানো রতন। সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ। বৈচিত্র্যময় বাংলাদেশের সংস্কৃতি, এই নকশা, এই ফুল, এই পাখি, এসব আমাদের ঐতিহ্য। ছায়াশুনিবির ছোট ছোট গ্রামগুলি যার প্রাণকেন্দ্র। মাঠের পর মাঠ, এঁকে বেঁকে চলেছে অসংখ্য নদী, চারিদিকে সবুজ সবুজ গাছপালা। এই অপরূপ দৃশ্যে মন ভরে যায় যেন স্বর্গের থেকেও সুন্দর এই দেশ। গ্রাম বাংলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির খবর জানতে দেখতে থাকুন 71 নিউজ টিভি। নিউজ টিভি একটি ভিন্নধর্মী উদ্যোগ। অনলাইন 24 ঘন্টা ধরে টেলিভিশন এর মাধ্যমে বিভিন্ন খবর পরিবেশনা এবং সম্প্রচারের একটি উদ্যোগ। আমি এই বিশেষ উদ্যোগকে অভিনন্দন জানাই। বাংলাদেশের প্রথম ওয়েব টিভি 71 নিউজ টিভি তাকে স্বাগত জানাচ্ছি আমাদের দেশের গণমাধ্যমের জগতে পদার্পণ করার জন্য। 71 অনলাইন নিউজ টিভি আত্মপ্রকাশ করতে যাচ্ছে। আমি অবশ্যই এর সফলতা কামনা করি এবং আমি মনে করি যে যথাসময়ে যথাযোগ্য পদক্ষেপটা নিয়েছে। দলমত নির্বিশেষে সকলের কাছে যেন এটি একটি গ্রহণযোগ্য গণমাধ্যম হিসেবে স্বীকৃতি লাভ করে। আমি 71 নিউজ টিভির সাফল্য কামনা করি। এমন একটা সময়ে বসবাস করি যেই সময়টাকে ডিজিটাল যুগ বলা হয়, আরেক অর্থে বলা হয় এটা ইন্টারনেটের যুগ। এবং খুব সঙ্গত কারণেই ডিজিটাল যুগে সব কিছু ডিজিটাল হবে, ইন্টারনেটের সভ্যতার সব কিছু ইন্টারনেট নির্ভর হবে, এটাই স্বাভাবিক। এটি অত্যন্ত আনন্দের বিষয় যে 71 টিভি নিউজ ইন্টারনেট নির্ভর একটি গণমাধ্যমে পরিণত হচ্ছে। 71 টিভি নিউজ যে প্রতিষ্ঠাটি গ্রহণ করেছে, নিঃসন্দেহে এটি আমাদেরকে ইন্টারনেট সভ্যতায় প্রথম পা ফেলতে সহায়তা করছে। আমি প্রত্যাশা করব যে এই গণমাধ্যমটি যেন সফলতার সাথে তার যাত্রা শুরু করতে পারে এবং এই যাত্রা অব্যাহতভাবে সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষদের জন্য যেন অবদান রাখতে পারে। দেশবাসী চায় দেশ এবং দুনিয়ার খবর সবসময় অবগত হতে এবং তাদেরকে সেই সম্পর্কে তথ্য তুলে ধরার জন্য যত বেশি প্রচার মাধ্যম হাজির হয় সেটাই মঙ্গলজনক দেশবাসীর জন্য। সেই কারণেই আজকে খুবই আনন্দের একটা খবর হলো যে 71 নিউজ চ্যানেল অনলাইনে নতুন করে জনসাধারণের সামনে দেশ বিদেশের খবরাখবর তুলে ধরার জন্য আয়োজন করেছে। আমি তাদের অগ্রযাত্রার সাফল্য কামনা করি। 71 নিউজ টিভিকে অভিনন্দন। আশা করি সময় উপযোগী সংবাদ পরিবেশন করবেন এবং সংবাদগুলি গণমুখী হবে। আমি রাফাত, বাংলাদেশের প্রথম এইচডি ইন্টারনেট চ্যানেল 71 নিউজ টিভিকে শুভেচ্ছা জানাচ্ছি আমি গানের দলের পক্ষ থেকে। আমি হামিন আহমেদ ফ্রম মাইল। 71 নিউজ টিভিকে যাত্রার শুরুতেই আমার অভিনন্দন। 71 অনলাইন নিউজ টেলিভিশন খুব শীঘ্রই এটি উদ্বোধন হতে যাচ্ছে। আমি এর শুভকামনা করি। 71 নিউজ টিভি নামে একটি অনলাইন চ্যানেল শিবির চালু হচ্ছে। তো আমি আশা করব এই টিভি চ্যানেল আমাদের যে প্রত্যাশা সেটা পূরণ করবে। এই নতুন টিভি চ্যানেলের শুভকামনা করছি। You are watching 71 News Television.
অনেক শুভেচ্ছা থাকলো 71 অনলাইন টিভির জন্য এবং আপনারা ভালো থাকবেন। এনজয় 71 অনলাইন টিভি। প্রথমেই 71 নিউজ টিভিকে আমার অনেক অনেক অভিনন্দন, অনেক অনেক ভালোবাসা। নতুন একটি অনলাইন টেলিভিশন আনার জন্য উদ্যোক্তাদের অবশ্যই শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের প্রত্যাশা, আমরা যেহেতু গানের মানুষ, তাই আমরা গানের প্রোগ্রাম খুব বেশি দেখতে চাই, নিরপেক্ষ নিউজগুলো দেখতে চাই, আপডেট খবর দেখতে চাই, ছোটো ছোটো ঘটনাগুলো যেন দেখানো হয়, তাহলে আমরা আমাদের সামাজিক অবস্থার বিষয়ে জানতে পারবো। আজকের এই যুগ একবিংশ শতাব্দী, এটি তথ্য প্রযুক্তিরই যুগ এবং সারা পৃথিবীর যে আজকে গ্লোবাল ভিলেজে রূপান্তরিত হয়েছে তার মূল কারণই এই ডিজিটাল প্রযুক্তি, ইলেকট্রনিক প্রযুক্তি। তো আমি মনে করি 71 নিউজ টেলিভিশন একেবারে সময় উপযোগী একটি সিদ্ধান্ত নিয়ে এগিয়ে আসছে। শুভ স্বাগতম জানাতে হবে। বাংলাদেশে এই ধরনের অনলাইন নিউজ টিভি বোধ করি এই প্রথম। আর বাংলাদেশে প্রচুর চ্যানেল হয়েছে, কিন্তু এই ধরনের নিউজ টিভি 71 নিউজ টিভি, এই কথাটির মধ্যেই আমাদের ইতিহাস রয়ে গেছে। বাংলাদেশের সৃষ্টি 71, নিউজ সেরকম এগিয়ে যাবে বাংলাদেশের উন্নতির ধাপে ধাপে। আর সেই জন্যে এই ধরনের অনলাইন টিভি সত্যি থাকা প্রয়োজন ছিল, সেটি পূরণ করেছে 71 নিউজ। আমি হামিদ আহমেদ ফ্রম মাইল। 71 নিউজ টিভিকে যাত্রার শুরুতেই আমার অভিনন্দন। বাংলাদেশ সর্বপ্রথম ইন্টারনেট নিউজ চ্যানেল 71 নিউজ টিভিকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। ডিয়ার অডিয়েন্স, প্রযুক্তির জোয়ারে ভাসছে দুনিয়া, এই জোয়ারে বাংলাদেশেও এগিয়ে। ধন্যবাদ 71 নিউজ টিভি। আমি আছি, আপনারাও থাকবেন। আমি জেকে। বাংলাদেশের প্রথম ইন্টারনেট ভিত্তিক চ্যানেল 71 নিউজ চ্যানেলের উত্তরোত্তর সফলতা কামনা করছি। আমি রাফাত। বাংলাদেশের প্রথম এইচডি ইন্টারনেট চ্যানেল 71 নিউজ টিভিকে শুভেচ্ছা জানাচ্ছি আমি গানের দলের পক্ষ থেকে। আমি হামিদ আহমেদ ফ্রম মাইল। 71 নিউজ টিভিকে যাত্রার শুরুতেই আমার অভিনন্দন। 71 অনলাইন নিউজ টেলিভিশন খুব শীঘ্রই এটি উদ্বোধন হতে যাচ্ছে, আমি এর শুভকামনা করি। You are watching 71 News Television. It's wonderful. It's amazing. It's awesome. It's great. It's gorgeous. It's unstoppable. It's unbreakable. It's true. Truth is the real beauty. You want to know the truth? Stay with us. 71 News Television.
কেন প্রীতি বাড়াইলা রে বন্ধু ছেড়ে যাইবা যদি Come again. Thousand more rivers are waiting for you. You are watching 71 News Television. কিশোরগঞ্জের পাকুন্দিয়া হোসেনপুর সড়কটি এখন যাতায়াতের অনুপযোগী হয়ে রয়েছে। দীর্ঘদিন যাবৎ এ সড়কের করুণ অবস্থায় প্রতিনিয়তই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। সড়কটি সংস্কার না করায় যাত্রী ও জনসাধারণ চরম দুর্ভোগ পোহাচ্ছে। সরজমিনে দেখা যায় পাকুন্দিয়া হোসেনপুর সড়কের ডেল্টা, তারাকান্দি, জাঙ্গালিয়া, দগদগা, কাউনা, জামাইল ও দ্বীপেশ্বর এলাকার সড়কে কার্পেটিং উঠে গিয়ে ছোট বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। বর্তমানে একটু বৃষ্টি হলেই গর্তগুলো পানি জমে কাদা নর্দমার সৃষ্টি হয়। এলজিডি অধিদপ্তরের 9 কিলোমিটার এ সড়কের মধ্যে 5 কিলোমিটারের অবস্থা শোচনীয় হয়ে পড়ায় হেঁটে চলাচল কষ্টসাধ্য হয়ে গেছে। এ সড়ক দিয়ে শত শত ট্রাক, বাস প্রতিদিন ঢাকা আসা যাওয়া করে। এই সড়কটি সরু হওয়ায় সবসময় যানজট লেগেই থাকে। এ প্রসঙ্গে পাকুন্দিয়া উপজেলা প্রকৌশলী আব্দুর রহমান মুহিন আমাদের প্রতিনিধিকে ফোনে জানান, অর্থের অভাবে এই গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কার করা সম্ভব হচ্ছে না। পাকুন্দিয়া থেকে শাহরিয়ার হৃদয়ের তথ্য ও ভিডিও চিত্রের ভিত্তিতে ডেস্ক রিপোর্ট 71 নিউজ টিভি। You are watching 71 News Television. তুলা চাষে নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে গাইবান্ধায়। উন্নত জাতের হাইব্রিড তুলা চাষে বেশ লাভবান হচ্ছেন এই অঞ্চলের চাষিরা। এই কারণে প্রতি বছরই বাড়ছে তুলা চাষ। অন্য যে কোনো ফসলের চেয়ে লাভজনক ও সাথী ফসল হিসেবে অন্যান্য সবজি ফসল চাষ হওয়ায় কৃষকদের আগ্রহ বাড়ছে অর্থকরী ফসল তুলা চাষের প্রতি। গাইবান্ধার গোবিন্দগঞ্জ, পলাশবাড়ি ও ধাপের হাটে এবছর ব্যাপক হারে উন্নত জাতের রূপালী 1 ও ডিএ 1 হাইব্রিড তুলার চাষ হয়েছে। আগে এসব এলাকায় লালমাটি যুক্ত যেসব জমিতে সাধারণ কোনো ফসল ফলানো সম্ভব হতো না, এই অঞ্চলের কৃষকরা সেই সব পতিত জমিগুলো ব্যবহার করে প্রথমে দেশি জাতের তুলা চাষ শুরু করে। কিন্তু ফলন আশানুরূপ না হওয়ায় তেমন লাভের মুখ দেখেনি তারা। কিন্তু এখন উন্নত জাতের হাইব্রিড তুলার চাষ করে বাম্পার ফলন পাওয়ায় কৃষকরা আর্থিকভাবে লাভবানও হচ্ছেন। এবছর রংপুর তুলা উন্নয়ন বোর্ডের সহযোগিতায় জেলার 3 উপজেলায় 366 হেক্টর জমিতে এই উন্নত জাতের তুলার চাষ হয়েছে, যা থেকে তুলা উৎপাদন হবে প্রায় 531 মেট্রিক টন। তুলার ফলন ও দাম বেশি হওয়ায় তুলা চাষে আগ্রহী হয়ে উঠেছে গাইবান্ধার কৃষকরা। পাশাপাশি সাথী ফসল হিসেবে অন্যান্য ফসল উৎপাদন করে বাড়তি আয়ের মুখও দেখছেন তারা। তবে উন্নত জাতের তুলা বীজের দাম বেশি হয় উৎপাদিত তুলার দামও বৃদ্ধির দাবি করেছে কৃষকরা। এটা বিঘে ভালো তুলা আসতেছে, তাতে আমরা খুব লাভবান, খরচপাতি কম, এজন্য লাভবান হচ্ছে। আমরা তো করিনি, এই কয়েক বছর হলে করবে ধরছি। যাই হোক, আমাদের এই নালমাটি জায়গা, এই নালমাটিতে ধান বা অন্য অন্য কোনো ফসল হয় না। এই কুশর আর এই তুলাটা আমরা এই কুশরের মধ্যেই আবাদ করে, যাই হোক তাতে দেখেছি যে আমাদের এই তুলার আবাদ করাটাই বোধহয় লাভবান। আমাদের এই জায়গায় তুলার আবাদ আগে ছিল না, এখন যাই হোক তুলার আবাদ এখানে করবেন নিছে। যাই হোক তাতে আহামন ভালোই দেখা যাচ্ছে, মনে করেন যে বিঘেকে 12-14 মন, আর বিক্রি হচ্ছে 22-18 হাজার। আমাদের লাভ যাবে ঠিক আছে, 2500 টাকা তুলের বীজ আর একটু কমাতে হবে। আমার এখানে আবাদ ভালো, কিন্তু আবাদ পানি সবকিছুই ভালো, লাভও ভালো, কিন্তু বীজের দামটা কমালে ওরা সবাই কিন্তু আবাদ পানি। তবে কৃষকরা জানায় হাইব্রিড তুলা বীজের সংকট ও উচ্চ মূল্যের কারণে কৃষকরা কিছুটা নিরুৎসাহিত হচ্ছেন। বীজের সরবরাহ বাড়ানো, দাম কমানো এবং সরকারিভাবে এই খাতে জনবল বাড়িয়ে তুলা চাষের সুফল প্রচার করা হলে এই অঞ্চলে তুলা চাষে নীরব বিপ্লব ঘটবে বলে মনে করছে তারা। তারা এই 8 থেকে 10,000 টাকা ব্যয় করে প্রায় 25 থেকে 35,000 টাকা মোট লাভ করে থাকেন। মানে 1 বিঘা জমি চাষে নিট তাদের কমপক্ষে 20,000 টাকা থাকে। মানে কৃষকরা দেখে যে একটা লাভজনক ফসল, সেজন্য এই অত্র অঞ্চলে যেখানে অন্যান্য ফসলের ব্যয় অনেক বেশি, এখানে কিন্তু অল্প পানিতেই তুলাটা উৎপাদন করা যায়, সেজন্য এটা আস্তে আস্তে কৃষকদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠছে। কৃষকরা 8 থেকে 10,000 টাকা খরচ করে বিঘা প্রতি 20 থেকে 30,000 টাকা লাভ করছে। এতে তুলা চাষে দিন দিন আগ্রহী হয়ে উঠছে। গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে জুবাইদুর রহমান সাগর, 71 নিউজ টিভি। You are watching 71 News Television. পড়ে থাকা পতিত জমিতে তিল চাষে লাভবান হচ্ছেন গাইবান্ধার চাষিরা।
অল্প খরচে ও স্বল্প সময়ে ভালো ফলন পেয়ে তিল চাষে আগ্রহী হয়ে উঠেছে কৃষকরা। বাজারে প্রতি মণ তিল 2500 থেকে 2800 টাকা দরে বিক্রি করে অন্য যে কোনো ফসলের চেয়ে লাভ বেশি হচ্ছে তাদের। গাইবান্ধার শাখাটা, গোবিন্দগঞ্জ, সাদুল্লাপুর ও পলাশবাড়ী উপজেলায় দিন দিন তিল চাষ বাড়ছে। অন্যান্য ফসল ফলানো যায় না এমন জমি এবং পতিত জমিতেই দেশি ও উন্নত জাতের তিল চাষ করছে চাষিরা। গত বছর তিলে ভালো লাভ পেয়ে এবছর অনেকেই নতুন করে তিল চাষে ঝুঁকে পড়ছেন। এই ফসলটিতে কোনো রোগবালাই না থাকায় এবং আবহাওয়া অনুকূলের কারণে এবারও তিলের বাম্পার ফলন হয়েছে। বীজ বপনের পর 75 থেকে 80 দিনের মধ্যে ফলন পাওয়ায় একই জমিতে অন্যান্য রবি ফসলও চাষ করা সম্ভব হচ্ছে। কম খরচে সেচ ও সার দিয়ে তিলের চাষ হওয়ায় কৃষকদের লাভ হচ্ছে বেশি। এবছর খরিফ মৌসুমে জেলার 280 হেক্টর জমিতে তিল চাষ হয়েছে। প্রতি বিঘায় 3 থেকে 3.5 মণ তিল উৎপাদন হচ্ছে এবং তা বাজারে 2400 থেকে 2800 টাকায় প্রতি মণ বিক্রি করতে পারছে। বছরের ফাল্গুন মাসে তিল বীজ বপনের মৌসুম শুরু হয়। জ্যৈষ্ঠের শেষে ও আষাঢ় মাসের ফসল ঘরে ওঠে। এ সময় অন্যান্য ফসল চাষ না করে জমি ফেলে রাখতেন তারা। সেই সময়টাতে তিলের চাষ করে এখন অনেক চাষী স্বাবলম্বী হয়েছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জেলায় তিলের চাষ বাড়াতে কৃষকদের উৎসাহিত করতে সহযোগিতা এবং পরামর্শ দিয়ে যাচ্ছে। এ ধরনের স্বল্পমেয়াদী উচ্চ মূল্যের অর্থকরী ফসল চাষে কৃষকদের আগ্রহী করতে পারলে একদিকে যেমন তারা অর্থনৈতিকভাবে লাভবান হবেন, সেই সাথে দেশে তিলের চাহিদাও পূরণ করা হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে জুবাইদুর রহমান সাগর, 71 নিউজ টিভি। You are watching 71 News Television. পটুয়াখালী শহরে যৌনপল্লীটি কবে গড়ে উঠেছিল তা ঠিক বলতে পারছে না কেউই। তবে অনুমান করা যায় বিভিন্ন দেশের সমুদ্রগামী ব্যবসায়ীরা প্রাচীন এই নগরীতে যখন আসত তাদের যৌন চাহিদা মেটাতেই ব্রিটিশ আমলে শুরু হয়েছিল এই পতিতালয়টি। বর্তমানে এটি পটুয়াখালী শহরের পুরাতন হাসপাতাল রোডে অবস্থিত। এখানে তালিকাভুক্ত যৌনকর্মী রয়েছে 140 জন, যার মধ্যে অপ্রাপ্ত বয়স্করাই বেশি। দারিদ্রতা, প্রতারণা, ধর্ষণ, নির্যাতন ও প্রবঞ্চনার শিকার হয়ে অধিকাংশ মেয়েরা এই পেশায় এসে পতিত জীবনযাপন করছে বলে জানায় তারা। তবে তারা মুক্তি পেতে চায় এখান থেকে। অন্ধগলি থেকে বেরিয়ে বাইরের পৃথিবীর আলো দেখার ইচ্ছা সকলেরই। সুখ, দুঃখ, ভালোবাসার অনুভূতি সবই আছে ওদের, কিন্তু ওরা পতিতা নামে পরিচিত। আপনাদের কি স্বাস্থ্য পরীক্ষা যেটা নিয়মিত সেটা কি হয়? আগে একটা এনজিও থেকে আমাদের একটু স্বাস্থ্য সেবা দিত, এখন সে এনজিওটা বর্তমানে বলা যায় না। তামিলনাড়ু আছে আমার 11 টাকা ইনকাম, তামিলনাড়ু আছে 500 টাকা ইনকাম, আমার 2000 টাকা, তামিলনাড়ু আছে আমার 1 টাকাও ইনকাম হয় না। আপনার খরচ কেমন এখানে টাকা? যৌনকর্মীরা মালিকানা বাসায় ভাড়াটিয়া থাকে। ভাড়া দিতে হয় প্রতিদিন 60 থেকে 300 টাকা পর্যন্ত। এই ভাড়ার টাকা পরিশোধ করে খাওয়া খরচ চালাতে কষ্টে কাটে তাদের দিনগুলো। আগের মতো খদ্দের না থাকায় অনাহারে অর্ধাহারে দিন কাটে অনেকেরই। নিজস্ব সংগঠন নারী শক্তি সংঘ, যেখানে তারা নিয়মিত সঞ্চয় জমা করে, আবার ঋণ সুবিধাও পায়। সরকারিভাবে কোনো সাহায্য সহযোগিতা তারা কখনোই পায়নি। প্রত্যেক যৌনকর্মীর একই প্রত্যাশা, তারা এ থেকে মুক্তি চায়। এই জীবন আর ভালো লাগে না, সমাজ তাদের ভালো চোখে দেখে না। তারাও মানুষ, বাঁচতে চায় মানুষের মতো। সরকার যদি তাদের বিকল্প কোনো পেশায় পুনর্বাসন করত, তবে অন্ধগুলি থেকে বেরিয়ে আলো দেখতে পারে বাইরের পৃথিবীর। এই জায়গায় যে মানুষগুলো অবস্থান করতে আছে, চতুর্দিকে ড্রেনটা আছে, ড্রেনটা ভালোভাবে পানি নামে না এবং ময়লা মর্যাদা হয়ে থাকে। স্থানীয় যে মহোদয় আছে পটুয়াখালী মেয়র, উনি যদি একটু সুদৃষ্টিতে আমাদেরকে দেখেন তাহলে ড্রেনের কাজ কমপ্লিট হয়। সরকার যদি আমাদের দিকে একটু সুদৃষ্টিতে তাকাইতেন তাহলে আমরা অনেক উপকৃত হতাম। এখন দাঁড়িয়ে আছি পটুয়াখালী যৌনপল্লীতে, যেটি বাংলাদেশের একটি অন্যতম উল্লেখযোগ্য যৌনপল্লী। অথচ এখানে অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যেই তাদের জীবনযাপন চলছে। সরকারের কোনো দৃষ্টি নেই এই যৌনপল্লীর প্রতি, এমনটাই কথা বলে জানা গেছে। এখানে যারা আছেন যৌনপল্লীতে তাদের কাছ থেকে নানান অভিযোগ পাওয়া গেছে। তবে সবচেয়ে বড় সমস্যা সেটি হচ্ছে ড্রেনের সমস্যা। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে খুব অস্বাস্থ্যকর নোংরা পরিবেশের মধ্যেই তাদের জীবনযাপন চলছে। এর মধ্যেই তাদের ছেলে মেয়ে, রান্না বান্না, খাওয়া দাওয়া। এদের দাবি একটাই, স্থানীয় পৌর মেয়র যদি তাদের প্রতি সুদৃষ্টি দেয় তবে তাদের এই ড্রেনেজ ব্যবস্থা এবং অস্বাস্থ্যকর পরিবেশ থেকে মুক্তি পাবে, এমনটাই তাদের কামনা। SM পলাশ, 71 নিউজ টিভি। You are watching 71 News Television.
স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ঠিকাদারি প্রতিষ্ঠানের যোগসাজশে নরসিংদী পলাশ গজারিয়া ইউনিয়নের রাস্তা সংস্কারের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এলজিইডির অর্থায়নে রাস্তাটি সংস্কারের কাজ করে যাচ্ছে কামাল নামে এক ঠিকাদার। নিম্নমানের কাঁচামাল ও পুরাতন রাস্তার ইট বালু পুনরায় ব্যবহার করে কাজ চালিয়ে যাচ্ছে, যার ফলে একদিকে কাজ করছে, অন্যদিকে খানাখন্দ সৃষ্টি হচ্ছে। নিম্নমানের কাঁচামাল দিয়ে রাস্তা মেরামত করায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে এলজিইডি কর্মকর্তাদের অবগত করলেও তারা এ বিষয়ে কর্ণপাত না করায় সাংবাদিকদের অবগত করে। কোন রকম নিম্নমানের কাঁচামাল দিয়ে কাজ চালিয়ে যাচ্ছে বলে জানায় এলাকাবাসী। পুরান কংক্রিটের হয়ে তারা ডলছে, ডইলা বেশি করে বিডি না দিয়া ঘুরা ঘুরা আবার এটা পরিষ্কার করে অনেক সিলকুট দিয়েছে, যে সিলকুট দিয়ে ডলার পরে 1 ইঞ্চি থাকবো, মানে ডলার পরে এটা 1/2 ইঞ্চি থাকবো। ইয়ারা গইমবে দিছে, মানে যেন পানি পড়ছে মেঘের পানি, মানে তো সরে গেছে, দিতেছে না। এই যে অনেক যে দিতেছে পাতলা করে, এতে কয়দিন থাকবো, হাসনের বাড়ি এতে যাবো গা মেঘাইলো। ঠিকাদারের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি কোনো কথা বলতে রাজি হয়নি। হাতে টিউমারের কারণে ঠিকাদার স্পটে আসতে পারে না বলে দাবি এলজিইডির এই কর্মচারীর। গেলে দেখতে পারবেন সত্যি নাকি মিথ্যা কথা, না গেলে তার বোঝা যাবে না। এসব বিষয়ে এলজিইডির তদারকির কথা থাকলেও মাঠ পর্যায়ে তা কার্যকর হচ্ছে না। নিম্নমানের কাজের সংবাদ সংগ্রহ করতে গেলে স্থানীয় ইউপি চেয়ারম্যান বদরুজ্জামান বদু ও ঠিকাদার সন্ত্রাসী লোকজন দিয়ে সাংবাদিকদের উপর হামলা চালায় এবং সংবাদ প্রচার না করার জন্য হুমকি প্রদান করে। নরসিংদী থেকে শফিকুল ইসলাম, 71 নিউজ টিভি। You are watching 71 News Television. ব্রহ্মপুত্র নদের ভাঙনের শিকার হয়ে শেরপুরের নকলা উপজেলার 8 নম্বর চর অষ্টধর ইউনিয়নের দক্ষিণ নারায়ণখোলা গ্রামের বিস্তীর্ণ এলাকা নদীতে বিলীন হয়ে গেছে। ইতিমধ্যে 10 থেকে 15টি পরিবার নদীর ভাঙনে ভিটে মাটি ছাড়া হয়েছেন। বর্তমানে এলাকার একটি মসজিদ ও 41 নম্বর দক্ষিণ নারায়ণখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ব্রহ্মপুত্র নদের ভাঙনে বিলীন হওয়ার উপক্রম হয়ে পড়েছে। প্রতিদিনই নদীর পাড় নতুন করে ভাঙছে। ভাঙন অব্যাহত থাকলে যে কোনো সময় স্কুল ও মসজিদটি নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। এলাকাবাসী জানায়, ইতিপূর্বে বেশ কয়েকটি বাড়িঘর, শতাধিক একর জমি, গাছপালা নদীতে বিলীন হয়ে গেছে। জায়গা জমি, সহায় সম্বল, বাড়িঘর হারিয়ে এসব মানুষ এখন দিশেহারা। কেউ পাগল প্রায়, আবার কেউ কেউ ভিটে বাড়ি হারিয়ে ভিক্ষা করছে। দক্ষিণ নারায়ণখোলা মসজিদ কমিটি ও 41 নম্বর দক্ষিণ নারায়ণখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দেওলার হোসেন মাস্টার বলেন, এভাবে ভাঙন অব্যাহত থাকলে মসজিদ ও স্কুলটি নদীতে বিলীন হয়ে যাবে। স্থানীয়রা জানায়, এ এলাকায় বিপরীত পার্শ্বে একটি মোহনা আছে, সেটি কেটে দিলে পানির তোড় মূল নদী হয়ে প্রবাহিত হবে এবং ভাঙনের তীব্রতাও কমবে বলে তাদের আশা। শেরপুর থেকে শাকিল আহমেদ, 71 নিউজ টিভি। You are watching 71 News Television. 2005 সালে 25টি পাঞ্জাবিতে হরেক রকম নকশা তৈরির মধ্য দিয়ে শুরু হয় চায়না রানীর পথ চলা। তারপর নিজের চিন্তা চেতনা, মেধাশ্রম দিয়ে নিজে বাজার থেকে কাপড় কিনে বিভিন্ন দোকানে সরবরাহ করেন। অর্থনৈতিকভাবে ভঙ্গুর সংসারের চাকা আস্তে আস্তে সচল করেন তিনি। অতি দরিদ্র, নির্যাতিত ও স্বামী পরিত্যক্তা নারীর পাশাপাশি অনেক গরিব স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের সমন্বয়ে তিনি রঙের ছোঁয়া নামে একটি সমিতি গঠন করেন। আর পিছু ফিরে তাকাতে হয়নি চায়না রানীকে। এখন তিনি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী। তার নিপুণ শৈলীর কারুকার্যের স্বীকৃতি স্বরূপ পেয়েছেন সম্মাননাও। পেয়েছেন রাজশাহী জেলার শ্রেষ্ঠ জয়িতা হিসেবে স্বীকৃতি। শুধু তাই নয়, নিজ সংসারে সচ্ছলতায় শুধু আনেননি, করেছেন 2 ছেলেকে উচ্চ শিক্ষিত এবং তারা পেয়েছেন সরকারি চাকরি। তার অধীনে এখন প্রায় 3 শতাধিক নারী কাজ করছে। স্বামী পরিত্যক্তা, অনাথ, তারপরে হচ্ছে যে অনেক হত দরিদ্র শাড়ি, 3 পিস, পাঞ্জাবি এইগুলো করাই। ঢাকা, চিটাগাং এবং দেশের বাইরেও যায়। যেমন 300 350 মেয়ে নিয়ে কাজ করছি। সরকারি ভাবে বা কোনো বেসরকারি ভাবে কেউ যদি এরকম সহযোগিতা করত, যেমন 5টা মেশিন হল, 5টা মেশিনে আমার 5টা মেয়ে বসে কাজ করতে পারত। রঙের ছোঁয়া সমিতিতে কর্মরত নারীরা জানায়, হাতের কাজ করে ভালো আয় হচ্ছে। সংসারে সচ্ছলতার সঙ্গে সঙ্গে ছেলে মেয়েদের পড়াশোনার ক্ষেত্রেও সহযোগিতা করছি। শিক্ষা আমাদের উন্নতি হয়েছে, হয়তো টাকা পয়সা জমা হচ্ছে। 4টা মাসে 3টাও করি, মাসে 2টাও করি। এটা বলেন আমরা জমা মনে করেন যে যত রকমের সেলাই আছে, কাঁথা স্টেট থেকে মনে করেন যে তেসরির থেকে, পলক পাতা থেকে সম্পূর্ণ শিখেছি এখান থেকে। তারপরে মনে করেন যে আমরা এখান থেকে কাজ করি, আমাদের চাহিদা পূরণ করার জন্য আমাদের স্বামীর কাছ থেকে কিছু চাইতে হয়। মাসে 2টা করে ছেলের লেখাপড়ার খরচ টরচ আমি কিছু চালাই, আর বাবা কিছু চালায়। এখান থেকে আমি এই ডাল ফোর, এই পাতা, চেন সব শিখছি। এই কাজ করে আমি যে টাকা উপার্জন করি সে টাকাতে আমি প্রাইভেট বেতন দিই, প্রাইভেট লেখাপড়া একটু করি টাকা।
চায়না রানীর তৈরি পোশাক দেশের গণ্ডি ছাড়িয়ে এখন বিদেশেও রপ্তানি হচ্ছে। ভবিষ্যতে তিনি এই নারীদের নিয়ে একটি পোশাক কারখানা করতে চান। এ নিয়ে তিনি সরকারি ও বেসরকারি সংস্থার সহায়তা কামনা করেন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা খাতুন বলেন, চায়না রানী একজন সফল নারী এবং তার কাজগুলো যুগসম্মত। তার হাতের কাজগুলো জেলা শহর ও বিভাগীয় শহরগুলোতেও চাহিদা তৈরি করছে। শাড়ি করছে, তারপর দেখা যাচ্ছে আরো কিছু টেবিল নকশি কাঁথাই জাতীয় থাকছে এবং হ্যাঁ বিভিন্ন জেলা যায়, ওনার কাছে অর্ডার আসে। ওনার আন্ডারে কিছু অনেক মহিলা আছে, ওনার আশেপাশের ওনার সমিতির যেই সদস্যরা আছে, ভালো ডিমান্ড। ওনার কাজগুলো অনেক যুগসম্মত, ভালো সফল জননী নারী। সেটা হলো আমাদের জয়িতার 5টা ক্যাটাগরি আছে। উনি অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী। রঙের ছোঁয়া এই শৈল্পিক মহিলা সমিতির প্রতিনিধি চায়না রানী মনে করেন, সরকারি ও বেসরকারি সহায়তা পেলে তার এই শিল্পটা আরো ব্যাপক পরিধি বিস্তার লাভ করবে। রাজশাহী দানব থেকে অসীম কুমার সরকার, 71 নিউজ টিভি। আমাদের গ্রামখানি ছবির মতন, মাটির তলায় এর ছড়ানো রতন। সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ। বৈচিত্র্যময় বাংলাদেশের সংস্কৃতি, এই নকশা, এই ফুল, এই পাখি, এসব আমাদের ঐতিহ্য। ছায়া সুনিবিড় ছোট ছোট গ্রামগুলি যার প্রাণকেন্দ্র। মাঠের পর মাঠ, এঁকে বেঁকে চলেছে অসংখ্য নদী, চারিদিকে সবুজ সবুজ গাছপালা। এই অপরূপ দৃশ্যে মন ভরে যায় যেন স্বর্গের থেকেও সুন্দর এই দেশ। গ্রাম বাংলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির খবর জানতে দেখতে থাকুন 71 নিউজ টিভি। 71 নিউজ টিভি একটি ভিন্নধর্মী উদ্যোগ। অনলাইন 24 ঘন্টা ধরে টেলিভিশন এর মাধ্যমে বিভিন্ন খবর পরিবেশনা এবং সম্প্রচারের একটি উদ্যোগ। আমি এই বিশেষ উদ্যোগকে অভিনন্দন জানাই। বাংলাদেশের প্রথম ওয়েব টিভি 71 নিউজ টিভি তাকে স্বাগত জানাচ্ছি আমাদের দেশের গণমাধ্যমের জগতে পদার্পণ করার জন্য। 71 অনলাইন নিউজ টিভি আত্মপ্রকাশ করতে যাচ্ছে। আমি অবশ্যই এর সফলতা কামনা করি এবং আমি মনে করি যে যথাসময়ে যথাযথ পদক্ষেপটা নিয়েছে। দল মত নির্বিশেষে সকলের কাছে যেন এটি একটি গ্রহণযোগ্য গণমাধ্যম হিসেবে স্বীকৃতি লাভ করে। আমি 71 নিউজ টিভির সাফল্য কামনা করি। এমন একটা সময়ে বসবাস করি যেই সময়টাকে ডিজিটাল যুগ বলা হয়, আরেক অর্থে বলা হয় এটা ইন্টারনেটের যুগ। এবং খুব সঙ্গত কারণেই ডিজিটাল যুগে সব কিছু ডিজিটাল হবে, ইন্টারনেটের সভ্যতার সব কিছু ইন্টারনেট নির্ভর হবে, এটাই স্বাভাবিক। এটি অত্যন্ত আনন্দের বিষয় যে 71 টিভি নিউজ ইন্টারনেট নির্ভর একটি গণমাধ্যমে পরিণত হচ্ছে। 71 টিভি নিউজ যে প্রতিষ্ঠাটি গ্রহণ করেছে, নিঃসন্দেহে এটি আমাদেরকে ইন্টারনেট সভ্যতায় প্রথম পা ফেলতে সহায়তা করছে। আমি প্রত্যাশা করব যে এই গণমাধ্যমটি যেন সফলতার সাথে তার যাত্রা শুরু করতে পারে এবং এই যাত্রা অব্যাহতভাবে সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষদের জন্য যেন অবদান রাখতে পারে। দেশবাসী চায় দেশ এবং দুনিয়ার খবর সবসময় অবগত হতে এবং তাদেরকে সেই সম্পর্কে তথ্য তুলে ধরার জন্য যত বেশি প্রচার মাধ্যম হাজির হয় সেটাই মঙ্গলজনক দেশবাসীর জন্য। সেই কারণেই আজকে খুবই আনন্দের একটা খবর হলো যে 71 নিউজ চ্যানেল অনলাইনে নতুন করে জনসাধারণের সামনে দেশ বিদেশের খবরাখবর তুলে ধরার জন্য আয়োজন করেছে। আমি তাদের অগ্রযাত্রার সাফল্য কামনা করি। 71 নিউজ টিভিকে অভিনন্দন। আশা করি সময় উপযোগী সংবাদ পরিবেশন করবেন এবং সংবাদগুলি গণমুখী হবে। আমি রাফাত, বাংলাদেশের প্রথম HD ইন্টারনেট চ্যানেল 71 নিউজ টিভিকে শুভেচ্ছা জানাচ্ছি আমি জানাতুলের পক্ষ থেকে। আমি আহমিন আহমেদ,
ফ্রম মাইল 71 নিউজ টিভিকে যাত্রার শুরুতেই আমার অভিনন্দন। 71 অনলাইন নিউজ টেলিভিশন খুব শীঘ্রই এটি উদ্বোধন হতে যাচ্ছে, আমি এর শুভকামনা করি। 71 নিউজ টিভি নামে একটি অনলাইন চ্যানেল শীঘ্রই চালু হচ্ছে, তো আমি আশা করব এই টিভি চ্যানেল আমাদের যে প্রত্যাশা সেটা পূরণ করবে। এই নতুন টিভি চ্যানেলের শুভকামনা করছি। You are watching 71 News Television. অনেক শুভেচ্ছা থাকলো 71 অনলাইন টিভির জন্য এবং আপনারা ভালো থাকবেন। এনজয় 71 অনলাইন টিভি। প্রথমেই 71 নিউজ টিভিকে আমার অনেক অনেক অভিনন্দন, অনেক অনেক ভালোবাসা। নতুন একটি অনলাইন টেলিভিশন আনার জন্য উদ্যোক্তাদের অবশ্যই শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের প্রত্যাশা, আমরা যেহেতু গানের মানুষ, তাই আমরা গানের প্রোগ্রাম খুব বেশি দেখতে চাই, নিরপেক্ষ নিউজগুলো দেখতে চাই, হ্যাঁ আপডেট খবর দেখতে চাই, ছোটো ছোটো ঘটনাগুলো যেন দেখানো হয়, তাহলে আমরা আমাদের সামাজিক অবস্থার বিষয়ে জানতে পারবো। আজকের এই যুগ একবিংশ শতাব্দী, এটি তথ্য প্রযুক্তির যুগ এবং সারা পৃথিবীর যে আজকে গ্লোবাল ভিলেজে রূপান্তরিত হয়েছে তার মূল কারণই এই ডিজিটাল প্রযুক্তি, ইলেকট্রনিক প্রযুক্তি। তো আমি মনে করি 71 নিউজ টেলিভিশন একেবারে সময় উপযোগী একটি সিদ্ধান্ত নিয়ে এগিয়ে। আমার অভিনন্দন। বাংলাদেশ সর্বপ্রথম ইন্টারনেট নিউজ চ্যানেল 71 নিউজ টিভিকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। ডিয়ার অডিয়েন্স, প্রযুক্তির জোয়ারে ভাসছে দুনিয়া, এই জোয়ারে বাংলাদেশেও এগিয়ে। ধন্যবাদ 71 নিউজ টিভি, আমি আছি, আপনারাও থাকবেন। আমি জেকে, বাংলাদেশের প্রথম ইন্টারনেট ভিত্তিক চ্যানেল 71 নিউজ চ্যানেলের উত্তরোত্তর সফলতা কামনা করছি। আমি রাফাত, বাংলাদেশের প্রথম এইচডি ইন্টারনেট চ্যানেল 71 নিউজ টিভিকে শুভেচ্ছা জানাচ্ছি আমি গানের দলের পক্ষ থেকে। আমি আহমিন আহমেদ ফ্রম মাইল 71 নিউজ টিভিকে যাত্রার শুরুতেই আমার অভিনন্দন। 71 অনলাইন নিউজ টেলিভিশন খুব শীঘ্রই এটি উদ্বোধন হতে যাচ্ছে, আমি এর শুভকামনা করি। You are watching 71 News Television. It's wonderful. It's amazing. It's awesome. It's great. It's gorgeous. It's unstoppable. It's unbreakable. It's truth. Truth is the real beauty. You want to know the truth? Stay with us. 71 News Television.
পিরিতি বাড়াই না রে বন্ধু ছেড়ে যাইবা যদি Come again. Thousand more rivers are waiting for you. You are watching 71 News Television. 9 আগস্ট সারা বিশ্বে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করা হলেও সমতল ভূমি নওগাঁর আদিবাসীরা ভূমি রক্ষায় বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছে প্রতিনিয়ত। আদিবাসীদের সংগঠনগুলো তাদের সাংবিধানিক স্বীকৃতি, পৃথক ভূমি কমিশন গঠন সহ মূল দাবিসমূহ আদায়ের জন্য কাজ করলেও সমতলের অধিকাংশ আদিবাসী জানে না দিবসটির তাৎপর্য। দলীয় প্রভাব, সরকারি কর্মকর্তাদের হয়রানি ও শ্রেণীগত দুর্বলতার জন্য কার্যকরী আন্দোলন গড়ে তুলতে পারছে না সংগঠনগুলো। দেশের অন্যতম প্রধান সমতলের আদিবাসী জনগোষ্ঠী অধ্যুষিত জেলা নওগাঁ। ওরাও, ভুইমালি, মুর্মু, মুন্ডা, পাহান, মাহাতো, টপ্পি সহ প্রায় 1.5 লাখ আদিবাসীর বসবাস রয়েছে এখানে। সারা বিশ্বের মতো বাংলাদেশেও আদিবাসীদের উপর অত্যাচার, নির্যাতন, খুন, ধর্ষণ, ভূমি থেকে উচ্ছেদ দিন দিন বেড়ে যাওয়ায় 1993 সালে জাতিসংঘ আন্তর্জাতিক বর্ষ ঘোষণা করা হয়। এর 2 বছর পর 1995 সাল থেকে 2004 সাল পর্যন্ত আদিবাসী দশক পালন করা হয় এবং 9 আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস হিসেবে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়ে আসছে। 1996 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরের বছর 2 ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির সময় আদিবাসীদের বিভিন্ন সংগঠন সমতল আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, পৃথক ভূমি কমিশন গঠন, মাতৃভাষা প্রশাসনিক হয়রানি বন্ধ সহ বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন করে আসছে। আদিবাসী দিবস উপলক্ষে আমাদের পরিবার থেকে এবং এর বিষয়ে আমাদের কেউ কিছুই জানায়নি, এ সম্পর্কে আমরা কিছু জানি না। 9 আগস্ট যে আদিবাসী দিবস পালন করা হয় এটা জানি, কিছু 2-1 গেছি, ওই বদলে গেছি অফিসে, ওখানে হয় সেখানে গেছিলাম। ওখানে কিছু দাবি দেওয়া, কিছু ভালো মন্দ কথা ওখানে বলা হয়, এই জন্য যাওয়া হয়। আদিবাসীদের এই অধিকার ও সুযোগ সুবিধা না দেওয়ার জন্য অনেক শিক্ষার্থীরা পড়াশোনার আগ্রহ হারিয়ে ফেলে। সরকার আন্তরিকতার সাথে আদিবাসীদের সহযোগিতা করলে তাদের মাতৃভাষা ও কৃষ্টি কালচার ধরে রাখা সম্ভব হবে বলে মনে করেন শিক্ষক মামুনুর রশিদ ও আদিবাসী নেতা কালীপদ খালকু। আজকে কিন্তু তারা বিভিন্ন সুযোগ সুবিধা না পাওয়ার কারণে তারা কিন্তু আজকে এই স্কুলমুখী হচ্ছে না। মাতৃভাষা যে আছে, যে দাবিটা আছে, পাশাপাশি এই মাতৃভাষাকে মূল্যায়ন করতে বা সঠিক রাখতে, তার পাশাপাশি যদি একটু আদিবাসী একটু শিক্ষক নিয়োগ করা হয় তাহলে মনে হয় তারা এই ভাষাটা এবং কৃষ্টি কালচারটা এরা ধরে রাখতে পারে। 2008 সালে জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে আদিবাসীদের দাবি স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয়। নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করার 10 বছর পেরিয়ে গেলেও সেই প্রতিশ্রুতি আজও বাস্তবায়ন না করায় আদিবাসীরা নানানভাবে হয়রানির শিকার হচ্ছে। ভূমি কমিশন এবং শিক্ষা, বাসস্থান এরকম দাবি আমাদের দেওয়া আছে। আমাদের জাতীয় আদিবাসী পরিষদ এই দাবিটা করছে। তারপরে 2008 সালে এই সরকার আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল, আমি যদি সরকার হই তাহলে আপনাদের দাবি আমি পূরণ করব, কিন্তু সেই দাবিগুলো আজও আমাদের পূরণ করেনি এই সরকার। পাহাড়িরা যেমন ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে বিভিন্ন দাবি দাওয়া আদায় করতে সক্ষম হয়েছে, সে তুলনায় সমতল ভূমি আদিবাসীরা একই ধরনের সমস্যা সংকট থাকা সত্ত্বেও তারা ঐক্যবদ্ধভাবে শক্তিশালী কোনো গণসংগঠন আন্দোলন গড়ে তুলতে পারে নাই। সমতল ভূমিতে আদিবাসীরা ভূমি কমিশন না থাকার কারণে এবং যতটুকু আইন আছে সে আইনের সুরক্ষাও তারা গ্রহণ করতে পারছে না। এখানে আদিবাসীরা যৌন নির্যাতনের শিকার হচ্ছে, তাদের জমি বেদখল হয়ে যাচ্ছে, তাদেরকে এমনকি হত্যা করা হচ্ছে, অপহরণ করা হচ্ছে। তারা আইনের আশ্রয় নিলে আমাদের দেশের আইনের দীর্ঘসূত্রতার কাছে তারা একসময় পরাজয় বরণ করছে। আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, পৃথক ভূমি কমিশন গঠন, শিক্ষানীতি, প্রশাসনিক হয়রানি বন্ধ সহ আদিবাসীদের রক্ষায় সরকার দায়িত্বশীল ভূমিকা পালন করবে, এমনটাই প্রত্যাশা সকলের।
নওগাঁ থেকে আব্দুল মান্নানের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট 71 নিউজ টিভি। You are watching 71 News Television. অবশেষে দৃশ্যমান হতে চলেছে স্বপ্নের পদ্মা সেতু। শিগগিরই সেতুর মূল অবকাঠামো নির্মাণে বাস্তব রূপ নিতে যাচ্ছে। সেতুর মূল অবকাঠামোগত নির্মাণ প্রস্তুতি চলছে জোরে সোরে। এরই মধ্যে সেতুর মূল অবকাঠামো নির্মাণের প্রথম স্টেপ মাওয়া এলাকায় এসে পৌঁছেছে। মঙ্গলবার সকাল 10:30 থেকে জাহাজ থেকে খালাসের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে। পর্যায়ক্রমে চীন থেকে আরও সুপার স্ট্রাকচার আসবে। এসব স্প্যানগুলো পিলারের উপর স্থাপন করার মধ্য দিয়ে দৃশ্যমান হতে শুরু করবে পদ্মা সেতু। মূল সেতুর 6.15 কিলোমিটার দীর্ঘ সুপার স্ট্রাকচারে মোট 41টি স্প্যান থাকবে। প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য হবে 150 মিটার। এর আনুমানিক ওজন 2900 টন। পদ্মা সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ আব্দুল কাদের জানান, মাওয়ার পাশে কুমারভোগে নির্মিত বিশাল ওয়ার্কশপে স্প্যান ফিটিং করে আগামী ডিসেম্বরে তা স্থাপন কাজ শুরু হবে। আর সেতুর পিলারের উপর 150 মিটার দীর্ঘ এই সুপার স্ট্রাকচারে থাকছে গার্ডার সহ দ্বিতল স্টিলের সেতু, যার নিচ দিয়ে চলবে ট্রেন এবং উপর দিয়ে অন্য যানবাহন। পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 28,793 কোটি 39 লাখ টাকা। 4 লেন বিশিষ্ট এই সেতু 6.15 কিলোমিটার দীর্ঘ এবং 22 মিটার চওড়া। এটি 2018 সালের ডিসেম্বরের মধ্যে চলাচলের জন্য খুলে দেওয়া হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। মুন্সিগঞ্জ থেকে মোহাম্মদ রুবেল ইসলাম তাহমিদ, 71 নিউজ টিভি। You are watching 71 News Television. কুড়িগ্রামে বন্যার পানি কমে যাওয়ার সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে দুধকুমারের ভাঙন। গত কয়েকদিনের বন্যায় কাহিল নদী তীরবাসীরা ভিটামাটি হারিয়ে নিঃস্ব। হুমকির মুখে বাজার, মসজিদ সহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। ভাঙন রোধে ব্যবস্থা নিতে আন্দোলনে স্থানীয়রা। 2 সপ্তাহের বন্যা ঘুম কেড়ে নিয়েছিল বানভাসীদের। এখন বন্যার পানি নামলেও তারা ভাঙনে দিশাহারা। জেলার নাগেশ্বরীর কালীগঞ্জ, নুনখাওয়া ও বামনডাঙ্গা এলাকায় বন্যার পানি কমতেই বেড়েছে দুধকুমারের ভাঙন। বর্ষার শুরু থেকে এ পর্যন্ত এসব এলাকায় নদীগর্ভে বিলীন হয়েছে 200-রও বেশি বাড়িঘর। বাড়ি ওখানে ছিল, এখন ওই এই বন্যাতে বাড়ি ওখানে ছিল, এখন ভাঙছে। এখন ওই পেয়েছে একটা ঘর তুলে আছে কোনো মতে, জমা জমি ছোপ শেষ হয়ে আছে। বাড়ি আমার গাঁয়ে ভাঙছে, বারে 6 বছর নদীর মধ্যে ঋণ নিয়ে আবাদ কৃষি করিয়ে সে আবার গাঁয়ে খাওয়া যায়, গাঁয়ে বাড়ি ভাঙে। বান্ধা যদি দ্রুত তাড়াতাড়ি করা হয় তাহলে এই এলাকার অত মানুষগুলোর, খেটে খাওয়া মানুষগুলোর, এই হত দরিদ্র মানুষের এই হয়তো শিক্ষা প্রতিষ্ঠান বা এগুলো রক্ষা হবে। ভাঙনে কালীগঞ্জ বাজার, ইউনিয়ন পরিষদ, মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান, কমিউনিটি ক্লিনিক সহ অনেক সরকারি বেসরকারি প্রতিষ্ঠান হুমকির মুখে। ভাঙন রোধের দাবিতে সম্প্রতি স্থানীয়রা কালীগঞ্জ বাজারে মানববন্ধন করে। বর্তমানে বন্যা ও ভাঙনের মুখে হতাশ কালীগঞ্জবাসী। চিংড়ান, পাট, তো কুষার এগুলি আবাদ করছিলাম। মানে এই প্রথম বর্ষায় আমার সম্পদ সম্পূর্ণ ভাঙে নিয়েছে নদী। আমার বর্তমানে এই বাস্তবাড়ি আছে, এটি ছাড়া আর আমার কোনো নেই। এই বাস্তবাড়ি ভাঙলে আমার কোনো চালা নেওয়ার মতো কোনো সম্পদ নেই। তার কাছে আমরা একটাই আকুল আবেদন যে সেতু আর এর মধ্যে এই নদী মানে শাসন, এটি দিলে আমরা মানে জনগণ মানে শান্ত হব। নদী ভঙ্গ এলাকায় আছি, আমার জায়গা জমি নাই, বাড়ি ঘর সব কিছু ভাঙে গেছে। বাচ্চা কুচা নিয়ে আমাদের খুব কষ্ট হয়েছে। আমরা খুব ভিক্ষুক হয়ে গেছি, বাচ্চা কুচা নিয়ে খুব অসুবিধায় পড়ে আছি। আপনাদের কাছে এই আমরা আর কি সাহায্য চাচ্ছি, আমাদের নদী যেন বাঁধার ব্যবস্থা করেন। স্থানীয় জনপ্রতিনিধিরও আক্ষেপ, সংসদ সদস্য সহ পানি উন্নয়ন বোর্ডে বারবার আবেদন করেও সুফল হয়নি। এভাবে দুধকুমার ভাঙতে থাকলে মানচিত্র থেকে হারিয়ে যাবে এলাকা। কালীগঞ্জ ইউনিয়নের অনেক সম্পদ ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে এবং বর্তমানে নদীর তীরে যে আমাদের কালীগঞ্জ ইউনিয়নের একটা ক্লিনিক আছে, কালীগঞ্জ হাই স্কুল এবং কালীগঞ্জ শালমারা দাখিল মাদ্রাসা, দিনে দিনে এগুলো সব নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। আমরা অনেক চেষ্টা করার পরেও, অনেক জায়গায় দৌড়াদৌড়ি করার পরেও কোনো বাঁধের ব্যবস্থা আজ পর্যন্ত হয় নাই। সরকারের অনতি বিলম্বে আমাদের এই অঞ্চলে যদি একটু বাঁধের ব্যবস্থা করা হয় তাহলে এই মানুষ। তবে পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা জানালেন, এখনো তেমন ভাঙন শুরু হয়নি, আর যদি হয়ে থাকে তবে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। 1 জুলাই হইতে কুড়িগ্রামের নদীগুলিতে পানি সমতল বৃদ্ধি পেতে থাকে। কুড়িগ্রামের বিভিন্ন নদীতে পানি বিপদ সীমার কাছাকাছি, বিশেষ করে শিলমারিতে
বিপদসীমার 30 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত ছিল। তবে আমাদের প্রকল্পের ভিতরে বিশেষ করে পানি উন্নয়ন বোর্ডের প্রকল্প এলাকায় কোনো বন্যা সংগঠিত হয় নাই। 2-1 জায়গায় বাঁধে ধস দেখা দিল এবং কোনো কোনো জায়গায় মারাত্মক নদী ভাঙ্গন দেখা দিলে আমরা পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে তৈরি 4 নদী তীরবর্তী বাঁধ নির্মাণে দ্রুত ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা নদী তীরবাসীদের। কুড়িগ্রাম থেকে গোলাম মাওলা সিরাজ, 71 নিউজ টিভি। আমাদের গ্রামখানি ছবির মতন মাটির তলায় এর ছড়ানো রতন। সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ। বৈচিত্র্যময় বাংলাদেশের সংস্কৃতি, এই নকশা, এই ফুল, এই পাখি, এসব আমাদের ঐতিহ্য। ছায়া সুনিবিড় ছোট ছোট গ্রামগুলি যার প্রাণকেন্দ্র। মাঠের পর মাঠ, এঁকে বেঁকে চলেছে অসংখ্য নদী, চারিদিকে সবুজ সবুজ গাছপালা। এই অপরূপ দৃশ্যে মন ভরে যায় যেন স্বর্গের থেকেও সুন্দর এই দেশ। গ্রাম বাংলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির খবর জানতে দেখতে থাকুন 71 নিউজ টিভি। You are watching 71 News Television. পাল্টে গেছে পদ্মাপাড়ের মানুষদের জীবন জীবিকা। প্রকল্প এলাকায় ভিটে মাটি হারানো মানুষগুলোর ঠিকানা এখন পুনর্বাসন কেন্দ্র। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে তাদের, তবে পর্যাপ্ত সুযোগ সুবিধা পেলেও নিরাপত্তাহীনতা এবং দীর্ঘমেয়াদে জমির মালিকানা নিয়ে অনিশ্চয়তা রয়েছে তাদের মধ্যে। পদ্মার মাওয়া শিমুলিয়া ঘাটের পাশেই কুমারভোগ পুনর্বাসন কেন্দ্র। যতটা ভিতরে প্রবেশ করা যায় চোখে পড়ে নতুন এক পরিকল্পিত আবাসিক এলাকা। মানুষগুলোর কারো ভিটে জমি কিংবা ফসলি জমি গিয়েছে পদ্মা সেতু প্রকল্পে, পরিবর্তে তাদের পছন্দ মতো পুনর্বাসন কেন্দ্র মিলেছে প্লট এবং নগদ অর্থ। সেই টাকায় তাদের কেউ কেউ টিনের ঘর তুলেছেন, কেউ কেউ বানিয়েছেন বহুতল ভবন। সরকারি উদ্যোগে গড়ে তোলা হয়েছে মসজিদ, প্রাথমিক বিদ্যালয়, দেওয়া হয়েছে পানি বিদ্যুতের সংযোগ। কুমারভোগ এলাকায় শিশু কিশোরদের জন্য বানানো স্কুলটিতে রয়েছে সব ধরনের সুবিধা, তবে এখনো চালু হয়নি সেটা। এছাড়াও এখানে আসার 3 বছর পর জমির দলিল দেওয়ার কথা থাকলেও সেটা এখনো পায়নি তারা। সংশ্লিষ্টরা বলছেন প্রকল্প শেষ হয়ে গেলেও এখানকার মানুষদের কর্মসংস্থানের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হবে। পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, আমরা প্রকল্পের কাজ শেষ করার পরও পুনর্বাসন কাজ চালিয়ে যাব। তাদের জীবনমান যেন উন্নত হয়, মানুষ যেন গরিব না হয়ে যায় তার ব্যবস্থা আমরা করব। প্রয়োজনে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে, ঋণ দেওয়া হবে। আমাদের কাজ সেতু শেষ হওয়ার পরেও চলবে। পুরো পদ্মা সেতু প্রকল্পে 7টি কেন্দ্রে 2635টি পরিবারকে পুনর্বাসন করার কথা থাকলেও এখন পর্যন্ত করা হয়েছে 1600 পরিবারকে। ক্ষতিপূরণ বাবদ বাজেট ধরা হয়েছে প্রায় 250 কোটি টাকা। এদিকে নদী শাসন সহ অন্যান্য কাজও এগিয়ে চলেছে। পদ্মা নদীর ভাঙন প্রবণ 2 তীর শান্ত করতে চলছে বিশাল আয়োজন। যে নদীটি প্রতি বছর কিছুটা সরে যাচ্ছিল তার গতিপথ রক্ষায় পরিকল্পিতভাবে চলছে নদী শাসন প্রক্রিয়া। এখন জাজিরা পয়েন্টে ড্রেজিং চলছে। মুন্সিগঞ্জ থেকে রুবেল ইসলাম, 71 নিউজ টিভি। You are watching 71 News Television. উৎপাদিত মালামালের ব্যাপক চাহিদা থাকলেও সরকারি উদ্যোগ না থাকায় দিনাজপুরের কামার শিল্পের চরম দুর্দিন চলছে। পুঁজি সংকট, লোহার দাম বৃদ্ধি ও পাথর কয়লা দুষ্প্রাপ্য হওয়ায় প্রযুক্তিকে কাজে লাগাতে পারছে না। ফলে দিনাজপুরের সহস্র বছরের কামার শিল্প মুখ থুবড়ে পড়েছে। মাছ কাটতে বটি, ধান কাটতে কাঁচি, মাংস কাটতে চাপড়, কাঠ কাটতে করাত, মাটি কাটতে কোদাল আর পেরেক ঠুকতে হাতুড়ি। এসব দৈনন্দিন কাজে প্রয়োজন হয় লোহার তৈরি সামগ্রী। এসব জিনিস আমাদের জীবনের সাথে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অঙ্গাঙ্গিভাবে জড়িত।
সামাজিক জীবন, কৃষিকাজ কিংবা আধুনিক নগর গড়তে অনাদিকাল থেকে লোহার ব্যবহার হয়। মানুষের জীবন ও মান গড়তে লোহার ব্যবহার অস্বীকার করা যায় না। 1975 সালের পর পাথর কয়লা এদেশে দুষ্প্রাপ্য হয়ে উঠেছে। এখন দিনাজপুরের কয়লার খনিতে প্রচুর পাথর কয়লা পাওয়া গেলেও কামারদের ভাগ্যে তা জোটে না। অন্যদিকে ইটভাটার সরকারিভাবে বরাদ্দ কয়লা কালোবাজার থেকে উচ্চ মূল্যে কিনে প্রান্তিক কামাররা ব্যবহার করে। অন্যদিকে কয়লার বিকল্প হিসেবে 25 টাকা টিন কাঠ কয়লা কিনতে হয়, যা ব্যবহারে বেশি তাপ পাওয়া যায় না, ফলে তারা ভালোভাবে ব্যবসা করতে পারে না। কিন্তু আগে বহু দোকান ছিল, এখন আস্তে আস্তে দোকানপাট হারা যাচ্ছে। কয়লার দাম বেশি, লোহা লক্ষ্যের দাম বেশি, যখন কাজ থাকে তখন কয়লা পাই না, এরকম করে আমরা কোনো উন্নতি করতে পারতেছি না। হ্যাঁ, আস্তে আস্তে এই দোকানগুলো সব হারা যাচ্ছে। আমাদের বাপদাদা সবাই আর কি এই কাজ করে আসতেছি এতদিন যাবত থেকেই, তো আমাদের এই কাজে কোনো উন্নতি হচ্ছে না, বা অনেক পদ্ধতি আসছে, বা অনেক সময় কয়লা পাওয়া যাচ্ছে না। সরকার যদি কোনো আমাদেরকে সহযোগিতা করে অন্য পদ্ধতি দিয়ে, তাই আমাদের ভালো হবে। আগে অনেক দোকানপাট ছিল, এখন ওরকম দোকানপাট নাই। আগে 200 থেকে 250 দোকান ছিল আমাদের দিনাজপুরে, হ্যাঁ, তবে এখন 8-10টা দোকানও খুঁজে পাওয়া যায় না। লোহার দাম বেশি, কয়লার দাম বেশি, হ্যাঁ, কয়লা পাওয়া যায় না। সরকার যদি আমাদেরকে কিছু ঋণ দিত, হ্যাঁ, তাহলে আমাদের পক্ষে সুবিধা হইতো। দিনাজপুরের 13টি উপজেলায় গ্রামেগঞ্জে ছিটিয়ে আছে অসংখ্য কামারের দোকান। সব দোকানে চলে নাজেহাল অবস্থা। অনেক কামার এই ব্যবসা বাদ দিয়ে রিক্সা ভ্যান চালাচ্ছে, কেউ বা কৃষিকাজে শ্রম দিয়ে দুমুঠো ভাত জোগাড় করার চেষ্টা করছে। হাজার বছরের কামার শিল্প আজ সরকারি সহায়তা না পেয়ে করুণ অবস্থার শিকার হয়েছে। সংসারে আয় কম আর খরচ বেশি, তাই কামারদের সংসারে অভাব অনটন লেগেই থাকে। আর এই অভাব থেকে সংসারের অশান্তি নেমে আসে। প্রতিনিয়তই জীবনের সাথে যুদ্ধ করে জীবনযাপন করতে হয় কামার পরিবারের মানুষদের। ঋণ পেলে অনেকটা সচ্ছলভাবে কামার ব্যবসা চালাতে পারত, কিন্তু সরকার কামারদের খোঁজ খবর রাখে না এবং কামার শিল্পকে গুরুত্ব দেয় না। পাথর কলার দাম বেশি, কাঠ কলার দাম বেশি, পড়তা পড়ে না আমাদের। আমরা কোনো সাথে কোনো সহযোগিতা পাই না। সরকার তো এগুলোতে কোনো আমাদের মূল্যায়ন করে না। সরকার আমাদের কোনো মূল্যই দেয় না এই ব্যাপারে। মনে করেন যে সরকার যদি দিত, কিছু পোশাক কিছু করে দিত, তাহলে মনে করেন আমরা নিজে নিজে করতে পারতাম। করে হয়তো লোনটা শোধ করে আস্তে আস্তে শোধ করে দিলাম, লোনটা শোধ করে দিলাম। শোধ করার পর সরকার যদি ইচ্ছা করে যে না ওদেরকে আরো লোন দেওয়া যাবে, দিয়ে ওরা দোকানদারি করুক। আর আস্তে আস্তে তো আমরা নিচ্ছি, মাসে নিচ্ছি বা সপ্তাহে নিচ্ছি, দিব, আমরা দিয়ে দিব। এই দিনাজপুর শহরের ভিতর নাহলে 50টা দোকান আছে, এই দোকানদারগুলো যে বাঁচতে পারে সেই ব্যবস্থা করবে। অশান্ত জীবনকে একটু স্বস্তি দেওয়ার জন্য সব সময় চেষ্টা করে ভুতু কামার, তাই ফাঁকে ফাঁকে সব ভুলে গান গাইতে থাকে, যেন গানের মধ্যে ভুতু সব খুঁজে পান। সরকার কামার শিল্পকে বাঁচিয়ে রাখতে এই সেক্টরে দৃষ্টি দিয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন, এটাই প্রত্যাশা দিনাজপুরের কামার শিল্পদের। দিনাজপুর থেকে সুবল রায়, 71 নিউজ টিভি। আমাদের গ্রামখানি ছবির মতন মাটির তলায় এর ছড়ানো রতন। সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ। বৈচিত্র্যময় বাংলাদেশের সংস্কৃতি, এই নকশা, এই ফুল, এই পাখি, এসব আমাদের ঐতিহ্য। ছায়াশুনিবির ছোট ছোট গ্রামগুলি যার প্রাণকেন্দ্র। মাঠের পর মাঠ, এঁকে বেঁকে চলেছে অসংখ্য নদী, চারিদিকে সবুজ সবুজ গাছপালা। এই অপরূপ দৃশ্যে মন ভরে যায়, মন ভরে যায় যেন স্বর্গের থেকেও সুন্দর এই দেশ। গ্রাম বাংলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির খবর জানতে দেখতে থাকুন 71 নিউজ টিভি।